আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেঘের আড়ালে তুমি গল্পের 11 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সবাই যখন ডাইনিং টেবিলে বসা, তখন পরিবেশটা বেশ উৎসবমুখর ছিল। একদিকে তিথির মা বাবা, অন্যদিকে কাবিরের মা বাবা, আর পাশে পোমা। কাবির আর তিথি সিঁড়ি দিয়ে নামতেই পোমা বাঁকা হেসে তিথির দিকে তাকালো। তিথি এখনও লজ্জায় কুঁকড়ে আছে, কারণ সে জানে তার অগোছালো অবস্থা দেখে সবাই বুঝে গেছে কাল রাতে কি হয়েছে। কাবির গম্ভীর মুখে চেয়ার টেনে বসলো। পমা যখন কফি ঢালছিল তখন কাবির সবাইকে থামিয়ে দিয়ে বলল, আব্বু আম্মু আর আঙ্কেল আন্টি, আপনাদের একটা কথা জানানোর দরকার। আজ সকালে আরশাদ চৌধুরী, আমার ইতালিয়ান কোম্পানির ওনার, আমাকে কল করেছিলেন। উনি খুব সিরিয়াসলি একটা প্রস্তাব দিয়েছেন। সবাই খাওয়া থামিয়ে উৎসুক হয়ে তাকালো। কাবির তিথি থরথর করে কাঁপতে থাকা হাতের দিকে একবার তাকিয়ে বলতে লাগলো, উনি চান ওনার মেয়ে রাইনার সাথে আমার বিয়ে দিতে। রাইনা এখন মিলানে আমার জন্য অপেক্ষা করছে। এরশাদ সাহেব বলেছেন, আমি যদি রায়নাকে বিয়ে করি তবে তিনি পুরো কোম্পানির মালিকানা আমার নামে লিখে দেবেন। মানে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি আর ইতালির বিশাল সাম্রাজ্য আমার হাতের মুঠোয় থাকবে। কথাটা শুনে ডাইনিং টেবিলের সন্ন্যাসানের নীরবতা নেমে এলো। তিথির মা বাবা একে অপরের দিকে অসহায়ভাবে তাকালেন। তারা জানেন কাবির কত বড় মাপের মানুষ, আর তার সামনে তাদের 17 বছরের মেয়ে তিথি তো একবারে নগণ্য। তিথির বুকটা ফেটে যাচ্ছিল। সে ভাবলো, তাহলে কি ওই রাইনাই জিতবে? আমি তো কেবল ওর পিচ্চি বিবি হয়েই থাকলাম। তিথির চোখে জল টলমল করতে লাগলো। সে আর এক লোকমা খাবারও মুখে তুলতে পারলো না। ঠিক তখনই কাবির টেবিলের নিচ দিয়ে তিথির হাতটা নিজের শক্ত মুঠোয় বন্দি করলো। সে সবার দিকে তাকিয়ে খুব দৃঢ় গলায় বলল, আমি সরাসরি না করিনি, আর আমি চাই না উনি জানুক আমি বিবাহিত। তিথির বাবা মা স্তব্ধ হলো। আলতাফ রহমান কিছু বলতে যাবে তার আগে কাবির বলল, আমি সঠিক সময়ে ওনার কাছে এই বিষয়টা এক্সপ্লেন করব, আপনারা চিন্তা করবেন না। কাবির হাসলো। সে তিথির দিকে তাকিয়ে বলল, কারণ সকালে যখন আমার বুকের উপর আমার বিবি সশরীরে পরম শান্তিতে ঘুমাচ্ছিল, তখন আমার মনে হয়েছে পৃথিবীর সব সুখ আমার এই দুই বাহুর মাঝেই আছে। রায়নার সম্পত্তি দিয়ে আমি কি করব যদি আমার ঘরে এই পাগলিটা না থাকে? তিথি এবার লজ্জায় আর আনন্দে লাল হয়েছে মাথা নিচু করে ফেলল। পোমা শব্দ করে হেসে উঠল, যাক, শেষ পর্যন্ত আমাদের সিও সাহেব তো দেখি পুরোপুরি কাবু হয়ে গেছেন। তিথির বাবা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, কাবির, তুমি আমাদের মেয়েটাকে যেভাবে আগলে রাখলে তাতে আমরা নিশ্চিত হলাম। তিথি টেবিলের নিচ দিয়ে কাবিরের পায়ে হালকা লাথি মেরে ফিসফিস করে বলল, আপনি সবার সামনে ওই সশরীর হয়ে ঘুমানোর কথা কেন বললেন? এখন আমি সবার সামনে মুখ দেখাবো কিভাবে? কাবির এক চুমুক কফি খেয়ে তিথির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভয় পেও না বিবি সাহেবা, রায়না তো ইতালিতে, কিন্তু তোমার উপর আমার প্র্যাকটিক্যাল দখল তো এখনই শুরু হবে। ডাইনিং টেবিলে যখন কাবির আর তিথির রোমান্টিক আবহাওয়া চলছে, ঠিক তখনই কাবিরের ফোনে একটা মেসেজ টুং করে উঠল। মেসেজটা দেখে কাবিরের কপিতে চমক দেওয়া বন্ধ হয়ে গেল। মেসেজে লেখা, কাবির, আই এম নট কনভিন্সড। রায়না আর আমি অলরেডি এয়ারপোর্টের পথে। প্রাইভেট জেটে আমরা ময়মনসিংহে আসছি। তোমার ওই ফ্যামিলি মেম্বার আর বিবির সাথে আমাদেরও একটু দেখা হওয়া দরকার। সি ইউ ইন দ্য ইভিনিং। কাবির ল্যাপটপ বন্ধ করে নিজের কপাল টিপে ধরল। সে ভাবলো, এই লোক তো দেখি আজ তো একটা গোয়েন্দা, তার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছে। কাবিরের চেহারা দেখে পোমা জিজ্ঞেস করলো, কি হয়েছে রে কাবির, মুখটা অমন শুকিয়ে গেল কেন? কাবির ঢোক গিলে বলল, এরশাদ চৌধুরী আর ওনার মেয়ে রায়না বাংলাদেশে আসছেন। আজ বিকালে ওনারা আমাদের বাড়িতে পৌঁছাবেন। কথাটা শোনা মাত্রই তিথির হাতের রুটির টুকরো প্লেটে পড়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, তার মানে তার মানে ওই ইতালিয়ান রায়না এখানে আসছে? আপনি তো বলছিলেন ওকে না করে দিয়েছেন। ও ও ও কেন আসছে? কাবি তিথির দিকে তাকিয়ে একটু মজা পাওয়ার জন্য বলল, উনি হয়তো দেখতে আসছেন ওনার হবু জামাইকে কোন বেবি জাদু করেছে। তিথি, রায়না কিন্তু 6 ফিট হাইট আর ইতালির টপ ফ্যাশন ডিজাইনার। তুমি তো ওর সামনে দাঁড়ালে মনে হবে স্কুলের বাচ্চা ভুল করে বড়দের পার্টিতে চলে এসেছে। তিথি এবার রাগে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। কিশোরী সত্তা এখন এক চণ্ডীরূপ ধারণ করেছে। সে কোমরে হাত দিয়ে বলল, আসুক, কত বড় রায়না আমি দেখে নেব। ও ইতালির ডিজাইনার হতে পারে, কিন্তু আপনি তো আমার।
ওনার সামনে সবচাইতে সুন্দর শাড়িটা পরে দাঁড়াবো, দেখি উনি কিভাবে আমার বিবিরা কেড়ে নেন। তিথির এমন লেডিরন ভাব দেখে কাবিরের বাবা মা আর তিথির মা বাবা হাসতে হাসতে শেষ। পমা বলল, আরে তিথি, তুই কি রায়নার সাথে যুদ্ধ করবি নাকি? তিথি জেদের সাথে বলল, যুদ্ধই তো, উনি আমার, ওনার উপর অন্য কারো নজর আমি সহ্য করব না। কাবিরের দিকে তাকিয়ে বলল, আর আপনি আপনি যদি একবারও ওর দিকে তাকিয়েছেন তবে খবর আছে। কাবির মনে মনে হাসলো। তিথিকে এভাবে অধিকার নিয়ে লড়তে দেখে তার ভেতরে এক অদ্ভুত আনন্দ হচ্ছে। সে ভাবল, রায়না আসুক না আসুক, আমার এই পিচ্চি বিবি আজ তো একটা বাগিনে হয়ে উঠেছে, এটাই বড় পাওনা। সকালের ব্রেকফাস্টের পরে তিথির মা বাবা বিদায় নিয়েছে, কিন্তু যাওয়ার আগে তারা কাবিরের বাবা মার এবং পোমার কাছে তিথিকে এক প্রকার আমানত হিসেবে রেখে গেছেন। তিথির মা বাবা চলে যায়। তিথি একটু দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পোমার দিকে হাত বাড়ায়, নতুন পরিকল্পনা করার উদ্দেশ্যে। কাবির ব্যাপারটা বুঝতে পেরে টেবিল ছেড়ে সোজা গিয়ে তিথির সামনে দাঁড়ান। কাবির খুব শান্তভাবেই বলে, তিথি উপরে চলো, 5 মিনিটের মধ্যেই আসবে। কাবির সাথে সাথে ধূপধাপ পা ফেলে তার ঘরে ঢুকে যায়। পোমা তিথির হাতে চিমটি কেটে হুঁশ ফিরায়। পোমা পোমা বলা শুরু করে, কি তিথি ভাবি, ভাইয়া তো তোকে চোখে হারায়, কি এমন করলি রাতের বেলায়? হুম হুম তিথি লজ্জায় কাবিরের মা বাবার দিকে তাকিয়ে বলে, আন্টি আঙ্কেল আমি যাই, উনি রাখছেন। আলতাফ রহমান বলা শুরু করেন, যাও আম্মু, অনুমতি চাওয়ার দরকার নেই, তোমরা তো বিবাহিত। তিথির লজ্জায় এবার মুখ লাল হয়ে যায়। সারা ইয়াসমিন মুচকি হেসে তিথির কাঁধে হাত রেখে বললেন, যাও মা, ও একটু জেদি হতে পারে, কিন্তু মনের দিক থেকে ও খারাপ না। তুমি উপরে গিয়ে ওর সাথে কথা বলো। এখন তো এই বাড়িটাই তোমার আপন ঘর, আর কাবির তোমার আপন মানুষ, লজ্জা পেয়ে থেমে থেকো না। তিথি মাথা নিচু করে ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকে। পমা পেছন থেকে ফিসফিস করে বলে, তোর কপাল তো খুলে গেল রে তিথি, দেখিস 5 মিনিট যেন 5 ঘন্টা না হয়ে যায়। তিথি পিছনে ফিরে পমাকে একবার চোখ রাঙিয়ে দ্রুত পায়ে কাবিরের ঘরের দরজা গিয়ে দাঁড়ালো। তিথি দেখলো দরজাটা সামান্য বেজানো। সে খুব সাবধানে ভিতরে পা রাখলো। দেখলো কাবির জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তিথি কিছু বলার আগেই কাবির আর চোখে একবার ঘড়ির দিকে তাকালো। কাবির বলা শুরু করলো, 4 মিনিট 50 সেকেন্ড, সময়ের জ্ঞানটা অন্তত আছে তোমার। তিথি বলা শুরু করলো, আপনি এভাবে পমার সামনে আর আন্টি আঙ্কেলের সামনে ও ওভাবে ডাকলেন কেন? সবাই কি ভাবছে জানেন? কাবির ঘুরে দাঁড়ালো। তার চোখে এক অদ্ভুত চাহনি, যেটা তিথি আগে কখনো দেখেনি। কাবির শান্ত গলায় বলল, সবাই যা ভাবছে আমি চাই তুমিও সেটাই ভাবো। এপ্রিল মাসে তো তোমার বোর্ড পরীক্ষা, তো কি কি পড়া হয়েছে শুনি? তিথি বলা শুরু করলো, আমি আসলে না মানে এখন কি আপনি আমায় পড়াবেন নাকি? কাবির বলা শুরু করলো, হ্যাঁ, কেন, কোনো সমস্যা আছে? থাকলেও প্রবলেম নেই, আমি সলভ করে দিব। কাবিরের গলার স্বর হঠাৎ আরও নিচু হয়ে এলো। সে এক পা এগিয়ে আসতেই তিথির দেওয়ালের সাথে লেপটে গেল। কাবিরের দুটো হাত তিথির দুপাশে দেওয়ালের উপর শক্ত করে বসলো। তিথি খাঁচায় বন্দি পাখির মতো কাঁপছে। কাবির তিথির কানে কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, কি হলো, কাঁপছো কেন? নিচে তো খুব তেজ দেখাচ্ছিলে, এখন আমার খুব কাছে আসতে ইচ্ছা করছে না? তিথি ভয়ে আর লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। কাবিরের উত্তপ্ত নিঃশ্বাস তার ঘাড়ে লাগছে। তিথি কোনো মতে তোতলাতে তোতলাতে বলতো, আমি নিচে যাচ্ছি, পোমা একা আছে। কাবির বাঁকা হাসলো। কোনো কথা না বলে আচমকা তিথিকে পাঁচকোলা করে কোলে তুলে নিল। তিথি আর্তনাদ করে উঠে দুহাতে কাবিরের শক্ত কাঁধ খামচে ধরল। তার বুকটা তখন টিপ টিপ করছে। কাবির তিথিকে কোলে নিয়েই বিছানার দিকে এগোতে লাগলো। তিথি আমতা আমতা করে বলল, কি 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 করছেন, ছাড়ুন আমাকে, কেউ দেখে ফেলবে তো। কাবির বিছানায় তিথিকে আলতো করে নামিয়ে দিয়ে তার উপর ঝুঁকে এলো। কাবিরের চোখের চাহনি এবার একদম অন্যরকম, যেন কোনো এক নেশায় বিভূত হয়ে আছে। কাবির বলা শুরু করলো, ফিল করতে পারছো আমার হার্টবিটটা কত জোরে চলছে, বুঝতে পারছো? তিথি লজ্জায় আর না থাকতে পেরে হঠাৎ বলেই ফেললো, আপনার বুকে কি জেনারেটর চলছে নাকি? এত ধকধক শব্দ করছে কেন? বেশি চা খেয়েছেন মনে হয়। মুহূর্তে কাবিরের রোমান্টিক মুডের 12টা বেজে গেল। সে থমকে দাঁড়িয়ে গেল, দ্রুত ব্রুকুচকে তিথির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। কি বললে, জেনারেটর?
আমি এখানে তোমার সাথে সিরিয়াস হওয়ার চেষ্টা করছি, আর তুমি আমার হার্টবিটকে জেনারেটর বলছো। তিথি এবার একটু সাহস পেয়ে মুচকে হেসে বলল, হ্যাঁ তো কি, মনে হচ্ছে ভেতরে কোনো যান্ত্রিক গোলযোগ হয়েছে। আন্টি বলছিলেন আপনার নাকি প্রেশারের সমস্যা আছে, জেনারেটর ফেটে গেলে তো আমাকে শুদ্ধ উড়িয়ে দেবেন। কাবির রাগে ফুঁসতে ফুঁসতে বিছানা থেকে সরে দাঁড়ালো, শার্টের হাতা গুটিয়ে গুজগুজ করতে করতে বসলো। অসহ্য, যাও ওই জেনারেটর নিয়েই সারা রাত বসে থাকো, একদম আমার ধারে কাছে আসবে না। কাবির হনহনিয়ে বারান্দার দিকে চলে গেল, আর তিথি বিছানায় বালিশে মুখ গুজে হাসতে হাসতে শেষ। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো, কিন্তু তিথি আর কাবিরের সামনে পড়ার সাহস পাচ্ছে না। সকালে ওই জেনারেটর কাণ্ডের পর কাবির যে হারে রেগে আছে, তিথি জানে সামনে পড়লেই কপালে শনি আছে। তিথি এখন ইঁদুর বেড়াল খেলায় মেতেছে। কাবির যখন ড্রয়িং রুমে থাকে, তিথি তখন রান্নাঘরে লুকায়। আবার কাবির সিঁড়ি দিয়ে নামার শব্দ পেলেই তিথি চট করে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আজকের গল্পটি এই পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।